Hello viewers, welcome back to another tutorial in the geographer. তো এটা আমাদের পার্ট 2 ভিডিও। এর আগে আমরা পার্ট 1 ভিডিওতে আলোচনা করেছি 2016 সালের 9-10 যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ছিল তার যে প্রশ্ন এসেছিল তার বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে, অর্থাৎ 1 থেকে 25টা প্রশ্ন আমরা পার্ট 1-এ আলোচনা করেছি। পার্ট 2-তে আমরা বাকি 26 থেকে 55 নম্বর পর্যন্ত কোশ্চেনগুলো আলোচনা করব। তো তোমাদের আমি রিকোয়েস্ট করব যারা পার্ট 1 ভিডিওটা দেখোনি তোমরা অবশ্যই সেটা দেখে নিও, তাহলে তোমাদের পুরো কোর্সটা কমপ্লিট হবে। ওকে, তো পার্ট 2 এর প্রথম যে কোশ্চেনটা রয়েছে দেখো 26 নম্বরে, ত্রিকোষীয় মডেল। ত্রিকোষীয় যে মডেল রয়েছে সেখান থেকেই কোশ্চেনটা রয়েছে, অর্থাৎ ক্লাইমেটোলজি থেকে। ত্রিকোষীয় দ্রাঘিমা অনুগামী বায়ু সংবহনের প্রবাহকে আমরা কি নামে বা কে এটাকে প্রচলন করেছেন, অর্থাৎ ট্রাইসেলুলার মডেলের যে বায়ু প্রবাহের যে মডেলটা সেটা কে দিয়েছেন? এ হ্যাডলি, বি পলম্যান, সি রসবি এবং ডি বাইস-ব্যালট। এই চারজন বিজ্ঞানীর মধ্যে কে দিয়েছে? তো আমরা এই ত্রিকোষীয় মডেলটা একবার ছবির সাহায্যে দেখে নিই। দেখো একদম ইকুয়েটর থেকে পোল পর্যন্ত, নর্থ এবং সাউথ পোল পর্যন্ত 3টে সেল আমরা দেখতে পাই। পোলের নিয়ার পোল হচ্ছে পোলার সেল এবং হেডলি সেলের মাঝে অর্থাৎ ইকুয়েটরের দিকে ফেরেল সেল, যেটা বিজ্ঞানী ফেরেলের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। আর ইকুয়েটোরিয়াল সেল বা এটাকে আমরা বলি হেডলি সেল, উভয়গুলোর দিকে দক্ষিণ এবং উত্তর উভয়গুলোর দিয়ে এটাকে হেডলি সেল বলা হয়, যেটা কিন্তু ইকুয়েটোরিয়াল অঞ্চলে। তো এই যে 3টে সেল রয়েছে, এই প্রত্যেকটা সেল হেডলির নাম অনুসারে বিজ্ঞানী হেডলি এটা আবিষ্কার করেছে, সেটাকে হেডলি সেল বলা হয়। কিন্তু এই 3টে কে আবিষ্কার করেছে সেইটা আমাদের জানতে চেয়েছি। তাহলে হেডলিও হবে না, রসবি হবে না। রসবিটা আমাদের জেট স্ট্রিমের সঙ্গে রিলেটেড, যখন এই বড় বড় ঢেউয়ের মতো বা এঁকে বেঁকে যে জেট স্ট্রিমগুলো প্রবাহিত হয় সেই বাঁকগুলো যে আবিষ্কার করেছেন বিজ্ঞানী রসবি, তাকে আমরা রসবি ওয়েভ বলি। আর বাইস-ব্যালট যে ফর্মুলা, এটাও আমরা বায়ুপ্রবাহের সঙ্গে রিলেটেড, বাট ট্রাইসেলুলার মডেলের সঙ্গে রিলেটেড নয়। এখানে ট্রাইসেলুলার মডেলের সঙ্গে রিলেটেড যেটা হবে সেটা হচ্ছে পলম্যান। 1951 সালে তার বিখ্যাত গবেষণাপত্র দ্য রোল অফ অ্যাটমসফেরিক ডিস্টারবেন্স ইন দ্য জেনারেল সার্কুলেশনে প্রথম এই ত্রিকোষীয় মডেল বা ট্রাইসেলুলার মডেলকে ব্যাখ্যা করেছিলেন। সুতরাং যদি ট্রাইসেলুলার মডেল কে বলে সেটা হবে আমাদের পলম্যান, কিন্তু প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়াল সেল যদি বলে, ধরো তোমাকে বললো ইকুয়েটোরিয়াল সেল বা ট্রপিক্যাল সেল, টেম্পারেট সেল, তখন হবে ফেরেল সেল। ইকুয়েটোরিয়াল হলে হেডলি সেল, আর পোলার সেল হলে পোলার, এটা কেউ আবিষ্কার করেন। ওকে, তো এটা একটু দেখে শুনে উত্তর করতে হবে। নেক্সট 27, বায়ুমণ্ডলে সৌর বিকিরণের শোষণ করে মোট বিকিরণের কত শতাংশ? অর্থাৎ সূর্য থেকে যে 100% এনার্জি আসছে তার কত শতাংশ বায়ুমণ্ডল শোষণ করে সূর্য থেকে আগত, অর্থাৎ সোলার রেডিয়েশনের কত শতাংশ সে শোষণ করে, যেটা আর্থ সারফেস রেডিয়েট করছে সেটা নয়। এ 21, বি 27, সি 34 এবং ডি 14। তো এটা আমাদের একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, কারণ বিভিন্ন ক্লাইমেটোলজিস্ট বিভিন্নভাবে এটাকে এক্সপ্লেন করেছে। কেউ বলেছে এটা 22%, কেউ বলেছে 17%, কেউ বলেছেন 60%। তো সেটা আমাদের বিভিন্ন ভাগে থাকে, তো সেইখান নিয়ে আমাদের একটা প্রশ্নচিহ্ন থাকে। তবু আমরা যেটা এভারেজ জেনারেল দেখে রাখবো সেটা হচ্ছে 17%। অর্থাৎ সরাসরি সৌর বিকিরণ যখন আসছে বায়ুমণ্ডল কত পার্সেন্ট শোষণ করে নিচ্ছে। যেটা অ্যালবেডো রূপে ফিরে যাচ্ছে সেটা আমরা জানি 30%, কিন্তু যেটা বায়ুমণ্ডল শোষণ করছে এই 100-র মধ্যে, এবং বাকি কিছুটা কি করছে আর্থ সারফেস শোষণ করছে। তো এই সংক্রান্ত তোমরা যদি এই হিট বাজেট নিয়ে টোটাল ফিগারটা আমাকে প্রয়োজন হয় তোমাদের, আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি এই টোটাল বিষয়টা ক্লিয়ার করে দেবো যে কোনটা কত পার্সেন্ট কীভাবে নিচ্ছে। ওকে, তো এখানে তোমাদের টেবিলটা দেওয়া আছে, সেটা একবার দেখে নিও। পৃথিবী পৃষ্ঠে পৌঁছায় 51%, বায়ুমণ্ডল শোষণ করে 17%, মেঘ দ্বারা প্রতিফলিত হয় 6%, সাগর দ্বারা প্রতিফলিত হয় 4% এবং মেঘ প্রতিফলিত করে 21%। অর্থাৎ এই যে টোটালটা 34%, একে আমরা অ্যালবেডো বলি। 22 আর এটা 4, 6 আর 6 32 আছে, কোথাও তো কোথাও দেখবে 34 আছে, কোথাও 35 আছে। তাহলে তোমরা মোটামুটি মনে রাখবে 30 থেকে 35-এর মধ্যে কিন্তু আমাদের অ্যালবেডোটা থাকে। তো সেখানে অপশানটা যেরকম থাকবে 34 যদি থাকে তাহলে 34 হবে, সেই অপশানগুলো দেখে আমাদের করতে হবে এটা। ওকে, নেক্সট 28, খামসিন হলো এটা একটা লোকাল বায়ুপ্রবাহ, সেখান থেকে কোশ্চেনটা এসেছে। খুব উষ্ণ ও শুষ্ক বায়ুপ্রবাহ, খুব শীতল বায়ুপ্রবাহ, পার্বত্য বায়ুপ্রবাহ এবং উপত্যকা বায়ু। আমাদের বিভিন্ন ধরনের বায়ুপ্রবাহগুলো হয়, যেমন আমরা গ্রীষ্মকালে যেটা প্রবাহিত হয় পশ্চিম দিক থেকে লু বা আঁধি বলি,
আবার শীতকালে যেটা বলে সেটা আমরা পশ্চিমী ঝঞ্ঝা বলি। এইভাবে অনেকগুলো লোকাল বায়ুর নেম আছে, তার আমি একটা সুন্দর টেবিল তৈরি করে আমি লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, কারণ এগুলো খুব মনে রাখার বিষয়, এখান থেকে কোশ্চেন আসে, মুখস্থ রাখতে হবে। তো আমরা দেখে নিই খামসিনটা তাহলে কোন ধরনের বায়ু। দেখো কি বলেছে, উত্তর আফ্রিকায় উষ্ণ ও শুষ্ক ধূলিকাপূর্ণ বায়ু মিশরে খামসিন নামে পরিচিত। তাহলে খুব শুষ্ক ও উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহকে আমরা খামসিন বলি। এই বায়ু 50 দিন ধরে বাহিত হয়। এই বায়ু ভূমধ্যসাগর অতিক্রম করে স্পেনে প্রবেশ করলে একে লেভেস নামে বলা হয়। অর্থাৎ এই খামসিনই ভূমধ্যসাগর পেরিয়ে করে যখন স্পেনে যাবে তখন তাকে আমরা লেভেস বলে থাকি। নেক্সট 29, কর্দম দোআঁশ বা ক্লে লোম মাটিতে কর্দমের পরিমাণ কত? ক্লের পরিমাণ কত থাকে? ক্লে কর্দম যে দোআঁশ মাটি তাতে ক্লের পরিমাণ কত থাকে? 40 থেকে 45%, 27 থেকে 40%, 30 থেকে 35, 33 থেকে 35 থেকে 45। একই রকম এই প্রশ্নটা জানার জন্য আমরা একটা ডায়াগ্রাম দেব, এটাকে বলা হয় টার্নারি ডায়াগ্রাম। এটা ইউএসডি এর যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে তারা এই ডায়াগ্রামটা তৈরি করেছে। এখান থেকে আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করবো যে কী কী আছে। এইদিকে দেখো পার্সেন্ট অফ ক্লে, অর্থাৎ এই টার্নারি ডায়াগ্রাম থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। লেফট হ্যান্ড সাইড থেকে আমরা যখন টপের দিকে যাব তাহলে এখান থেকে 0 থেকে 100 বাড়ছে, অর্থাৎ ক্লের পরিমাণ এখানে 0, তারপর 10, 20, 30, 40 এভাবে করে 100% এখানে আসছে। অ্যান্ড লেফট টু রাইট হরাইজন্টালি যেটা আসছে দেখো, এদিকে পার্সেন্ট অফ স্যান্ড রাইট টু লেফটের দিকে যাবে, এটা 10, 30, 40, 50 এভাবে করে 100% আসছে। অর্থাৎ আমরা যত রাইট থেকে লেফটের দিকে যাব, এই দিকে যত যাব তত স্যান্ডের পরিমাণটা বাড়বে। আর রাইট হ্যান্ড সাইডে টপ থেকে বটমের দিকে যদি আমরা আসি তাহলে দেখো সিল্ট, এই সিল্টের পরিমাণ ক্রমশ বাড়ছে। তাহলে দেখো তিনটে দিকে তিনটে মাটির যে প্রধান উপাদান সেটাকে দেওয়া আছে ক্লে, সিল্ট এবং স্যান্ড। এবার এদের পার্সেন্টেজের উপর ভিত্তি করে তাদের বিভিন্ন নামে নামকরণ করা হয়। যেমন এখানে আমাদের বলছে ক্লে লোম। ক্লে লোম কোথায় আছে দেখো, এই যে দেখো ক্লে লোম এই জায়গাটাতে আছে, এবং ক্লে লোমের এই যে ব্ল্যাক পয়েন্টটা দেখতে পাচ্ছ, কালারটা চেঞ্জ করলে বোঝা যাবে, এই যে দেখো এই যে ব্ল্যাক পয়েন্টটা রয়েছে, এইটুকু অংশ হচ্ছে আমাদের ক্লে লোমের এরিয়া। এবার এই প্রত্যেকটার পার্সেন্টেজে সোজা লাইন দেওয়া আছে, তাহলে সেইটা আমরা যদি দেখি, দেখো ক্লের পরিমাণ এই লাইনটাকে কাট করছে কে 40%, এই লাইনটা 40%, আর এর বেসটা কোথায় আছে দেখো এইখানে এই জায়গাটাতে। তাহলে ক্লের পরিমাণ আমাদের যদি এখানে দেখি তাহলে আমরা দেখো এটা 30-এর কাছাকাছি নয়, আবার 20-র মধ্যেও নয়, এখানে অলমোস্ট 27। তাহলে ক্লের পরিমাণ এইটা হবে 27 থেকে 40%। একই রকমভাবে প্রত্যেকটা সয়েলের যে অনুপাত সেটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। সিল্টের পরিমাণ সব থেকে বেশি থাকবে, এই যে সিল্ট দেখো, সিল্ট থাকে প্রায় 88, আর স্যান্ড থাকে মাত্র 20% এই দিকটা। তাহলে সিল্ট যদি সয়েল বলে সিল্ট নেম হয় তাহলে সেখানে আমরা সিল্টের পরিমাণ পেয়ে যাব 82 আর স্যান্ডের পরিমাণ পেয়ে যাব 20। তাহলে ক্লের পরিমাণ কত হবে? ক্লের এই লাইনটা আসবে দেখো, ক্লের এই লাইনটা, তাহলে ক্লে হবে হয়তো 13%, 13, 20 এবং 88। ক্লিয়ার? এইভাবে এই গ্রাফটাকে আমাদের ইন্টারপ্রেট করতে হয়, এবং এটা যদি তোমরা একটু দেখে রাখো তাহলে বিভিন্ন সয়েল থেকে যে পার্সেন্টেজগুলো দেয় সেটা কিন্তু পেয়ে যাবে। ওকে, নেক্সট চলে আসি আমরা, এখানে যে অ্যান্সারটা দিয়েছে, নেক্সট চলে আসি 2030। সামাজিক ও গ্রামীণ উন্নয়নের জন্য যে বন সৃজন করা হয় তাকে বলে কৃষি বন সৃজন, বাণিজ্যিক বন সৃজন, সাম্প্রদায়িক বন সৃজন, সামাজিক বন সৃজন। আচ্ছা, এর ইংরেজিগুলো এটাকে বলা হয় এগ্রিকালচার এগ্রো ফরেস্ট্রি, এটাকে বলা হয় কমার্শিয়াল ফরেস্ট্রি, এটাকে বলা হয় কমিউনিটি ফরেস্ট্রি, আর এটাকে বলা হয় সোশ্যাল ফরেস্ট্রি। তাহলে সামাজিক এবং গ্রামীণ উন্নয়নের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সোশ্যাল ফরেস্ট্রি বা সামাজিক বন সৃজন। এগ্রো ফরেস্ট্রি যে প্রত্যেকটার ইংলিশ টার্ম দেওয়া আছে সেটা একবার দেখে নিও তোমরা। নেক্সট 31। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1973-তে ন্যাশনাল কমিশন অফ এগ্রিকালচার প্রথম এই সোশ্যাল ফরেস্ট্রি শব্দটি ব্যবহার করে। এটা একটা এক্সট্রা ইনফরমেশন আমি দেওয়া থাকলেও অনেক সময় কোশ্চেন আসতে পারে। 1973-তে ন্যাশনাল কমিশন অফ এগ্রিকালচার প্রথম এই সোশ্যাল ফরেস্ট্রি শব্দটি ব্যবহার করে। 31-এ কি বলেছে? সাইক্রোফাইট উদ্ভিদ জন্মায়। সাইক্রোফাইট এটা শীতল প্রজাতির একটা উদ্ভিদ, সেটা কোথায় জন্মায়? এ ঠান্ডা শীতল তুষারাবৃত মৃত্তিকায়, লবণাক্ত মৃত্তিকায়, জলাভূমিতে এবং প্রস্তরখণ্ডের উপরে। এই কোশ্চেনগুলো থেকে শুধু যে এই সাইক্রোফাইট আসবে তা নয়, এখান থেকে এই টেবিল আমি দিয়েছি, এই টেবিল থেকে বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো তোমাদের থাকে, তো সেগুলো একবার মুখস্থ করে রাখবে। এগুলো এই টেবিলগুলোকে তোমরা প্রিন্ট করে একদম যেখানে পড়তে বসো সেইখানে টেবিলে বা তার সামনের অংশে চিটিয়ে রাখবে, যাতে করে যখনই
পড়তে বসবে একবার করে চোখটা বোলানো যায়, কারণ এখান থেকে এগুলো মুখস্থ রাখা কখনোই সম্ভব নয়, এইভাবেই কিন্তু মনে রাখতে হবে। আমি যখন এই ধরনের নেট বা সেট বা এই পরীক্ষাগুলো দিতাম তখন এইরকম ট্যাকটিক্স ফলো করতাম, তো তোমাদেরকেও সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। তো এগুলো কী করবে তোমরা ওই প্রিন্ট করে সামনে রাখবে, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। তাহলে দেখো সাইক্রোফাইট, এখানে আমরা যদি খুঁজি, এই যে দেখো সাইক্রোফাইট কোন অঞ্চলের উদ্ভিদ? শীতল অঞ্চলের উদ্ভিদ, মূলত কোথায়? স্নো কোল্ড রিজিয়নে ঘুরে যায়। উদাহরণগুলোকে লাইকেন মস ইন পোলার রিজিয়ন। বাকিগুলো সবগুলো দেখে নেবে। এখানে এই হ্যালোফাইট আর হ্যালোফাইট এই দুটোর মধ্যে কনফিউশন থাকে। হেলোফাইট হচ্ছে আধা জলে জন্ম, যেগুলো হচ্ছে মার্সিল্যান্ড, আর হ্যালোফাইট হচ্ছে লবণাক্ত মৃত্তিকা স্যালাইন, যেগুলো আমরা সুন্দরবন অঞ্চলে দেখতে পাই, ম্যানগ্রোভ সয়েল, ম্যানগ্রোভ ভেজিটেশন সেইগুলো। ওকে, তো চলেছে 32তে। যে ব্যক্তি প্রাণী সম্প্রদায় নিয়ে কাজ করে তাকে বলা হয় ইকোলজিস্ট, এনভায়রনমেন্টালিস্ট, জীবভূগোল বা বায়োজিওগ্রাফার এবং জীববিজ্ঞানী বা বায়োলজিস্ট। এক্ষেত্রে এটা বোঝার জন্য আমাদের দেখতে হবে যে প্রাণী সম্প্রদায় নিয়ে যে কাজ করে তাকে কি বলে। ইকোলজিস্ট কিন্তু শুধু প্রাণী সম্প্রদায় নিয়ে কাজ করে না, ইকোলজিস্ট কাজ করে উদ্ভিদ এবং প্রাণী বাস্তুতন্ত্রকে নিয়ে, সেখানে সবাইকে নিয়ে। এনভায়রনমেন্টালজিস্ট পরিবেশ নিয়ে করে, সেখানে প্রাকৃতিক, মানবিক, সামাজিক সমস্ত ধরনের পরিবেশকে ইনক্লুড করা হয়, পরিবেশ দূষণ সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে গবেষণা করে। জীবভূগোল বায়োজিওগ্রাফার, ইনি মূলত বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বিস্তার, ভৌগোলিক বিস্তার নিয়ে আলোচনা করে, কিন্তু শুধুমাত্র প্রাণী সম্প্রদায়কে নিয়ে আলোচনা করে জীববিজ্ঞানী বা যাকে আমরা বলি বায়োলজিস্ট, তিনি কিন্তু শুধুমাত্র প্রাণী সম্প্রদায় নিয়ে আলোচনা করেন। তাহলে এখানে ডি হয়ে যাবে অ্যান্সার। আর তার এক্সপ্লেনেশনগুলো দেওয়া আছে, দেখে নিও। 23, পৃথিবীর কাষ্ঠশিল্পে নরম বৃক্ষের চাহিদা শতকরা হার হলো। এটা একটা অন্যরকম থিওরিটিক্যাল কোশ্চেন, একদমই অড টাইপের কোশ্চেন, তো মুখস্থ ছাড়া কিছু নেই, তবু দেখে রাখবে যে পৃথিবীর কাষ্ঠশিল্পে নরম বৃক্ষের চাহিদা কত। সেটা আমরা যদি দেখি, অর্থাৎ কাগজ তৈরি করার জন্য এই ধরনের নরম বৃক্ষের প্রয়োজন হয়। তার পরিমাণ হচ্ছে প্রায় যেটা হচ্ছে পৃথিবীর মোট উৎপাদিত অন্যের প্রায় 70% আহরণ করা হয়, তাহলে অ্যান্সার হচ্ছে 70%। এছাড়া পৃথিবীর 90% কাগজ বন্ডও সরলবর্গীয় বন থেকে সংগ্রহ করা হয়। 34, বাস্তুতন্ত্রের সংখ্যা পিরামিডের ধারণাটির প্রবক্তা কে? এ ইপিওডাম, সিজি ক্রেবস, এজি ট্যান্সলে, চার্লস এলটন। এইগুলোর মধ্যে থেকে কিন্তু কোশ্চেন আসে। ইকোসিস্টেম, ইকোলজি, বাস্তুতন্ত্র পিরামিড, নাম্বার পিরামিড, এইগুলো কে ব্যবহার করেছেন? তার জন্য আমরা আবার একটা ছক দেখে নেব। চার্লস এলটন, দেখো পিরামিড অফ নাম্বার অবতার যে কনসেপ্ট ছিল 1927-এ, সেখানে সংখ্যা পিরামিডের ধারণা দেন। তাহলে এখানে ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার, চার্লস এলটন। ইপিওডাম, শক্তি প্রবাহ এবং পিরামিড অফ এনার্জি বিশ্লেষণ। শক্তি প্রবাহ, এখানে ওয়াই সিস্টেম যে শক্তি প্রবাহ সেটা ইপিওডামের। আর 10% ল তো আমরা সবাই জানি যে লিন্ডেম্যান, রেমন্ড লিন্ডেম্যান 10% ল 1942। এজি ট্যান্সলে ইকোসিস্টেম 1935। যে ক্রেবস, বাস্তুবিদ্যার রচয়িতা, এখানে যেটা অপশনটা দেওয়া আছে। হাচিসন ইকোলজিক্যাল নিচে ধারণার কনসেপ্ট দিয়েছেন। হুইটকেয়ার পিরামিড, বায়োমাস পিরামিডের ধারণা দেন। আর আর্নেস্ট হেকেল ইকোলজি 1866-তে প্রথম ধারণা দেন। এবার এই নামগুলো মনে রাখবে কি করে, তার জন্য এখানে আমি একটা ছোট্ট ট্রিক দিয়েছি। দেখো এলটন, এন রয়েছে, এন এর সঙ্গে মনে রাখবে নাম্বার পিরামিড। ইপিও, ইপিও বলতে ইপিওডাম, এই যে ইপিওডাম, ই আছে, ইর সঙ্গে এনার্জি, মনে রাখবে ই আছে, ইপির সঙ্গে এনার্জি, আর এলটন এন এর সঙ্গে নাম্বার। ট্রান্সলে, এস, এসটাকে মনে রাখবে, ট্রান্সলের এস আছে, ইকোসিস্টেমের এস আছে। আর্নেস্ট হেকেল, হেকেলের সঙ্গে ইকোলজি, এখানে কিন্তু এসটা নেই, এইটা আমি মনে রাখতাম যে এই ইকোসিস্টেম আর ইকোলজি গুলিয়ে যেত। ট্রান্সলের সঙ্গে আমরা এস দিয়ে কম্পেয়ার বা সিমিলারিটি করে দেখবো যে এস থাকলেই আমার ইকোসিস্টেম হবে, এবং সে হবে এজি ট্রান্সলে 1935। আর যেহেতু ইকোলজিতে এস নেই, তাহলে সেটা হয়ে যাবে আর্নেস্ট হেকেল, এখানে হেকেলে কিন্তু এস নেই। ওকে, নেক্সট 35, দহশিল্পে সর্বাপেক্ষা উন্নত কে? কোন দেশ সর্বাপেক্ষা উন্নত? দহশিল্পে আমাদের ভারতবর্ষ সব থেকে বেশি উন্নত, কারণ ভারতের দুগ্ধ উৎপাদনকারী দেশ, কিন্তু যেটাকে আমরা বলি হোয়াইট রেভলিউশন, তো 1998 সাল থেকে ভারত এই স্থান দখল করে আছে। 36, আমেরিকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এরোপ্লেন তৈরির কেন্দ্র হলো, এলো অপশনাল কোশ্চেন, লস অ্যাঞ্জেলস। আর বাকি ডেট্রয়েট, যেটা আমরা মূলত অটোমোবাইল শিল্পের জন্য বিখ্যাত। ফিলাডেলফিয়া ঐতিহাসিক এবং বাণিজ্য কেন্দ্র হিসেবে বিবেচিত। আর কুইনারি, এটা তো ইকোনমিক অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত, ফোর্থ স্টেজের যে ইকোনমিক অ্যাক্টিভিটি তাকে কুইনারি বলে। মিট্টুর বা মেট্টুর জলপ্রপাত কোথায় অবস্থিত? কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু। এখান থেকেও কিন্তু একই রকম আমাদের
জলপ্রপাতগুলো বা জলবিদ্যুৎ কেন্দ্র থেকে কোশ্চেন আসে, তার জন্য আমি তোমাদের একটা টেবিল করে দিয়েছি, এটাও দেখে নিতে পারো। তাহলে মেট্টুর জলবিদ্যুৎ কেন্দ্র দেখো কোথায়, তামিলনাড়ু। এখানে নেই যদিও, এটা কিন্তু তামিলনাড়ু হবে। বাকি অন্যান্য জলবিদ্যুৎ কেন্দ্রগুলো দেখে নিও। জওহরলাল নেহরু বন্দর কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, কেরালা। জওহরলাল নেহরু ইন্টারন্যাশনাল কোথায় অবস্থিত সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা এই টেবিল থেকে কীরকম আমরা দেখব যে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি, ছত্রপতি শিবাজি মহারাজ মুম্বাই ইত্যাদি প্রত্যেকটা বিমানবন্দর রয়েছে। তো জওহরলাল নেহরু মহারাষ্ট্রতে অবস্থিত, জওহরলাল নেহরু। বাকিগুলো সেগুলো মনে রাখবে। কলকাতার যেটা নাম রয়েছে সেটা মনে রাখবে, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতা দমদমে অবস্থিত। নেক্সট 39, কোন নিয়মের সাহায্যে সমগ্র পরিসংখ্যাকে দুটো ভাগে ভাগ করা যায়? অর্থাৎ স্ট্যাট থেকে কোশ্চেনটা রয়েছে, এ মধ্যমা, সি মধ্যক, বি সংখ্যাগুরু বা মোড এবং ডি কোনোটাই নয়। তো দুটো ভাগে ভাগ করে, সেটা হচ্ছে আমাদের মিডিয়ান। মিডিয়ান যখন দুটো ভাগে ভাগ করে, সংখ্যাগুরু সব থেকে যেটা কমন বা বেশি সংখ্যা সেটা, আর মিন হচ্ছে গড় নির্ণয় করে। এদের সিম্বলগুলো মনে রাখবে, কারণ সিম্বলগুলো থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে যে কোনটাকে কি দ্বারা ইন্ডিকেট করা হয়। মিনের সিম্বল হচ্ছে এরকম বার, মধ্যমার সিম্বল হচ্ছে এইভাবে ঢেউ খেলানো, আর মোডের সিম্বল হচ্ছে ইউ। বিভিন্ন সিম্বলগুলো আছে স্ট্যাটিস্টিক্স, সেগুলো মনে রাখবে, এসডি, তারপর পি এন, এগুলো মনে রাখবে। 40, রাশিবিজ্ঞানের প্রধান পর্যালোচনার বিষয় হলো, অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের মূল পর্যালোচনার বিষয় কি? ক্লাসিফিকেশন করা, তথ্য সংগ্রহ করা, তথ্য তালিকাভুক্ত করা, তথ্যের বিন্যাস করা, ডেটা অ্যানালাইসিস। তাহলে কোনটা এখানে আমাদের গুরুত্বপূর্ণ? দেখো, তথ্যের শ্রেণীবিভাগ করা, ডেটা ক্লাসিফিকেশন করা কিন্তু রাশিবিজ্ঞানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তথ্য সংগ্রহ করা, এটা তো প্রাথমিক পার্ট। ট্যাবুলেশন করা, ডেটা কালেকশনের পর আমরা সেটাকে ট্যাবুলেট করি। অ্যানালাইসিস করা, আফটার ট্যাবুলেশন বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে সেটাকে আমরা ডেটা অ্যানালাইসিস। তাহলে এখানে তথ্যের শ্রেণীবিভাগ করাটাই হচ্ছে কিন্তু রাশিবিজ্ঞানের মূল কাজ, কারণ বিভিন্ন ভাগে যে বিভিন্ন তথ্যগুলো থাকে, কোনটা কোয়ান্টিটিভ রিলেটেড আর কোনটা কোয়ালিটেটিভ রিলেটেড ডেটা, সেইগুলো কিন্তু অ্যানালাইসিস করলে তবেই কিন্তু আমরা ডেটা কালেকশনটা সঠিকভাবে করতে পারবো। সেই জন্য তথ্যের শ্রেণীবিভাগ করা হচ্ছে রাশিবিজ্ঞানের গুরুত্বপূর্ণ কাজ। ক্লাসিফিকেশন, এ অ্যান্সার, 40 অ্যান্সার হবে এ। 41, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? সেল, যেটাকে আমরা বলি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সেল, সেটা প্রতিষ্ঠিত হয় 1973 সালে। জি, ভারত সরকার দ্বারা লৌহ ইস্পাত শিল্প সেল নামে পরিচিত। এর সংস্থাগুলি যেগুলো আছে দেখো, ভিলাই, রৌরকেল্লা, দুর্গাপুর, বোকারো, বার্নপুর, দুর্গাপুর অ্যালয় অ্যান্ড স্টিল প্ল্যান্ট এবং সালেম স্টিল প্ল্যান্ট এর পরিচালনার দায়িত্ব রয়েছে। এই নামগুলো মনে রাখবে, কারণ এখান থেকে কোশ্চেনে আসতে পারে। কোন দেশ 42, কোন দেশ সর্বাপেক্ষা অধিক সোনা উৎপাদিত হয়? কোন দেশে সব থেকে বেশি সোনা উৎপাদিত হয়? তাহলে সেটা যদি আমরা দেখি, দক্ষিণ আফ্রিকা, পেরু, ভারত, অস্ট্রেলিয়া। এখানে অ্যান্সার হবে অস্ট্রেলিয়া, সব থেকে বেশি উৎপাদন করে। ক্লিয়ার? দেখো, 2024 সালের ডেটা অনুযায়ী স্বর্ণ উৎপাদন দেশগুলির মধ্যে চীন হচ্ছে সর্বপ্রথম, রাশিয়া দ্বিতীয়, অস্ট্রেলিয়া তৃতীয়, কানাডা চতুর্থ এবং মার্কিন যুক্তরাষ্ট্র পঞ্চম। কিন্তু এখানে যেহেতু আমার চীন এবং রাশিয়া নেই, তাহলে সেই জন্য হয়ে যাবে অস্ট্রেলিয়া। তাহলে ভারতবর্ষ কি? ভারতবর্ষ অ্যাকচুয়ালি এইগুলো মানে এই উৎপাদনের ক্ষেত্রে র্যাঙ্কে আসে না, কিন্তু রিজার্ভের দিক থেকে ভারত 8ম স্থানে অবস্থান করে, কারণ ভারতের যে বিভিন্ন মন্দিরগুলো আছে সেখানে এবং যে জনগণ আছে তাদের মধ্যে প্রচুর পরিমাণে সোনা পড়ার ইচ্ছা রয়েছে এবং তাদের বাড়িতে বা ব্যাংকে এই ধরনের সোনাগুলো মজুদ আছে। তো রিজার্ভের দিক থেকে ভারত 8ম স্থানে, কিন্তু উৎপাদনের দিক থেকে সেভাবে নয়। তো ভারতের একমাত্র যেটা কর্ণাটকের রয়েছে হুট্টি সোনার খনি হলো একমাত্র সক্রিয় সোনার খনি। এটা এই হুট্টিটা মনে রাখবে। 43, কোনো উন্নত অঞ্চল থেকে অনুন্নত অঞ্চলের দিকে পরিব্রাজনকে কি বলে? অর্থাৎ কোনো ডেভেলপড রিজিয়ন থেকে আন্ডার ডেভেলপড রিজিয়নের দিকে যখন মাইগ্রেশন হবে তখন তাকে আমরা কি বলবো? রিটার্ন মাইগ্রেশন বা প্রত্যাবর্তন পরিব্রাজন, বিপরীত পরিব্রাজন, পথভ্রষ্ট পরিব্রাজন, কোনোটিই নয়। তার আগে আমি এই অ্যান্সার আসার আগে বিষয়গুলো ক্লিয়ার করে দিই। পথভ্রষ্ট মিসগাইড মাইগ্রেশন মানে যখন কেউ কোথাও যাবে, ধরো কেউ এক দেশ থেকে অন্য দেশে গেল, কিন্তু সে ভুল ইনফরমেশন পেলো বা ভুল পথে পরিচালিত হলো, তখন তাকে আমরা বলি মিসগাইড মাইগ্রেশন। রিভার্স মাইগ্রেশন কি আর রিটার্ন মাইগ্রেশন, এই দুটো জিনিস দেখো। রিভার মাইগ্রেশন মানে কি? যখন উন্নত অঞ্চল থেকে অনুন্নত অঞ্চলের দিকে পরিব্রাজন হয়, অর্থাৎ কোনো কারণে ধরো শহর থেকে মানুষ গ্রামের দিকে বাধ্যগতভাবে চলে গেল, যেমন এই করোনার সময় হয়েছিল, মানুষ শহর থেকে গ্রামের দিকে চলে গেছিল যে যার দেশের বাড়িতে, তখন তাকে আমরা বলি রিভার্স মাইগ্রেশন।
আর রিটার্ন মাইগ্রেশন কোনটা, না যখন কেউ স্বেচ্ছায় তার কর্মস্থল ছেড়ে তার অন্য কোথাও বা তার দেশ বাড়ি বা আগে যেখানে বসবাস করতো সেখানে যাবে, তখন তাকে আমরা বলি রিটার্ন মাইগ্রেশন। অর্থাৎ এটা কিন্তু ফোর্সফুলি নয়, এটা ফোর্সফুলি নয়, কিন্তু এটা ফোর্সফুলি যেতে হয়, সেই জন্য আমরা বলি রিভার্স মাইগ্রেশন। ওকে, নেক্সট 44, বয়স ও লিঙ্গভিত্তিক নারী পুরুষের অনুপাতের সূচক পিরামিড থেকে জানা যায় কোনটা জানি, অর্থাৎ এজ সেক্স পিরামিড থেকে আমরা কি জানতে পারি? নারী পুরুষের বয়সের গঠনের বিন্যাস, নারী পুরুষের বয়সের গোষ্ঠী, নারী পুরুষের গড় বয়স, পুরুষের গড় বয়স, কোনটা হবে অ্যান্সার? যদি আমরা দেখি তাহলে নারী এবং পুরুষের বয়সের গঠন বিন্যাস দেখতে পাই, কারণ এজ সেক্স পিরামিডে আমরা যে সাজানো হয় সেটা হচ্ছে বিভিন্ন বয়স অনুসারে এবং তাদের সংখ্যা অনুসারে তাদের সাজানো হয়। এটা হচ্ছে এজ সেক্স পিরামিড। এটা এখানে মনে রাখবে যে এজ সেক্স পিরামিডের হরাইজন্টাল বরাবর থাকে পার্সেন্টেজ অফ পপুলেশন, অর্থাৎ কত জনসংখ্যা রয়েছে, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকে তাদের এজ বা বয়স, আর এর বাম দিকে থাকে মেল পপুলেশন আর ডান দিকে থাকে ফিমেল পপুলেশন। কারণ এখান থেকে তোমাকে কোশ্চেন দিয়ে দিতে পারে যে পপুলেশন পিরামিডের লেফট সাইড কি রিপ্রেজেন্ট করে, দিয়ে হয়তো মেল ফিমেল দিয়ে দিতে পারে, বা এক্স এবং ওয়াই অ্যাক্সিস কি রিপ্রেজেন্ট করে, এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এখান থেকেও সেই জন্য এটা মনে রাখবে, আর অ্যান্সারটা হয়ে যাবে আমাদের A44। 45, নিম্নে কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রয়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ এখানে আমরা আলোচনা করবো। দেখো, এ গুজরাট, বি মহারাষ্ট্র, সি অন্ধ্রপ্রদেশ, ডি তামিলনাড়ু। অ্যান্সার হবে আমরা সকলেই প্রায় জানি যে গুজরাট, রাজ্যের মধ্যে দীর্ঘতম হচ্ছে গুজরাট। তবু আমি টেবিল আকারে এগুলো বিষয়গুলো তুলে ধরেছি। দেখো, 1 নম্বর হচ্ছে গুজরাট, তার লেন্থ হচ্ছে 1600 কিমি। 2 নম্বর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, যার লেন্থ হচ্ছে 974 কিমি। তামিলনাড়ু 1076 কিমি, এটা অ্যাকচুয়ালি তামিলনাড়ু 2 নম্বরে হবে, আর অন্ধ্রপ্রদেশ 3 নম্বরে হবে। মহারাষ্ট্র 720, ওড়িশা 485, পশ্চিমবঙ্গ 6 নম্বরে অবস্থান করেছে, তার উপকূলের দৈর্ঘ্য 158 কিমি। এটাও কিন্তু কোশ্চেনে অনেক সময় দিয়ে থাকে। এবার হলো, যদি তোমাকে জিজ্ঞাসা করে এইভাবে রাজ্য ইন্ডিকেট না করে যে কোন অংশে ভারতের সব থেকে বেশি দীর্ঘতম উপকূল রয়েছে, অর্থাৎ ভারতবর্ষের সেন্ট্রালাইজ অর্থাৎ কেন্দ্রশাসিত এবং রাজ্যগুলো উভয়ের মিলিয়ে যদি কোশ্চেনটা করে, তাহলে কিন্তু গুজরাট হবে না, তাহলে হয়ে যাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। সব থেকে বেশি 1962 কিলোমিটার রয়েছে, তারপরে হবে গুজরাট 1600 কিলোমিটার। সেই জন্য তোমাদের মনে রাখবে যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সব থেকে বেশি, তারপর হচ্ছে লাক্ষাদ্বীপ 132, তারপর দমন দিউ ও নাগের হাভেলি। অর্থাৎ এটা যদি ম্যাচিং দিয়ে দেয় কখনো, তখন কিন্তু এই জিনিসটা তোমাদের কাজে লাগবে। ওকে, তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলোর উভয়কেই আমাদের মনে রাখতে হবে, কারণ ম্যাচিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নেক্সট 46, যে অভিক্ষেপে লকস্ট্রোম লাইনটি সরল রেখায় দেখানো যায় সেটি হলো, অর্থাৎ প্রজেকশন থেকে প্র্যাকটিক্যাল থেকে কোশ্চেন, পলিকনিক প্রজেকশন, সাইনোসুডিয়াল প্রজেকশন, মার্কেটর প্রজেকশন, সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন, এর মধ্যে কোনটা? তাহলে প্রথমেই দেখো, ইকুয়াল এরিয়া প্রজেকশনে এরিয়াটাকে ইকুয়াল রাখা হয়, পলিকনিক এবং সাইনোসুডিয়াল এগুলো এই ধরনের লকস্ট্রোম লাইন দেখা যায় না, যেটা দেখা যায় মার্কেটর প্রজেকশনে। এবার এই লকস্ট্রোম লাইনটা কি সেটা একবার দেখে নাও। দেখো, মার্কেটর প্রজেকশনে একই দিকাংশ যুক্ত যে লঙ্গিচুডগুলো আছে সেগুলোকে যদি আমরা যোগ করে করে যাই, এই যে লঙ্গিচুডগুলো যোগ করে করে যাচ্ছি, তাদেরকে আমরা যদি ইমাজিনারি লাইন দিয়ে যোগ করি, দেখো প্রত্যেকটার অ্যাঙ্গেল কিন্তু এক, আলফা 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 আলফা, সেই লাইনটাকে আমরা বলি লকস্ট্রোম। অর্থাৎ যে লাইন বরাবর কম্পাস তোমাকে একই দিক সর্বদা দেখাবে, অর্থাৎ এখানেও যদি কম্পাস ধরি তাহলে যে ডিরেকশন দেখাবে, এখানেও কম্পাস ধরলে একই ডিরেকশন, এবং এই মাথায় ধরলেও একই ডিরেকশন দেখাবে। এই জন্য এই মার্কেটর প্রজেকশনের লকস্ট্রোম লাইনকে আমরা দিক নির্ধারণের জন্য প্রাচীনকালে ব্যবহার করা হতো জাহাজ এবং বিমান চলাচলের ক্ষেত্রে। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরেকটা টার্ম আছে, দেখো, অর্থোড্রোম। এই লাইনটা কি? লকস্ট্রোমটা আমরা সকলেই জানি, কিন্তু অর্থোড্রোমটা কি এটা জানার জন্য আমাদের এখানে তোমাদের আমি এক্সপ্লেনেশনটা দেওয়া আছে যে কাকে লকস্ট্রোম বলে আর কাকে অর্থোড্রোম বলে। তার আগে আমি তোমাদের একটা গ্রাফ দেখাবো, যেটা দিলে এই জিনিসটা আমি বোঝাতে সুবিধা হবে। দেখো, যদি আমরা গ্রেট সার্কেল ধরি, অর্থাৎ পৃথিবীকে এজ এ সার্কেল হিসেবে কল্পনা করি, তাহলে লকস্ট্রোম লাইন হয় এরকম বক্ররেখায়, আর অর্থোড্রোম লাইন হয় এভাবে স্ট্রেট লাইন। অর্থোড্রোম লাইনটা কি না, দুটো জায়গার মধ্যে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স যে তোমাকে রিপ্রেজেন্ট করবে বা যে বলবে সে হচ্ছে অর্থোড্রোম লাইন। এখানে কিন্তু তোমার ওই অ্যাঙ্গেলটা বা ডিরেকশনটা সঠিক থাকে না। এখানে অ্যাঙ্গেল মানে কম্পাস তুমি যদি এখানে ধরো একরকম মান দেখাবে, এখানে ধরলে একরকম মান দেখাবে, এখানে ধরলে একরকম মান দেখাবে, কিন্তু এটা শর্টেস্ট ডিস্টেন্স। অর্থাৎ গ্রেট সার্কেলের ক্ষেত্রে
অর্থোড্রোম লাইন স্ট্রেট লাইন হয়, কিন্তু লকস্ট্রোম লাইন হয় কার্ভ লাইন। আর যদি প্রজেকশনের ক্ষেত্রে আমরা ধরি, মার্কেটর প্রজেকশনের ক্ষেত্রে লকস্ট্রোম হয় স্ট্রেট লাইন আর অর্থোড্রোম হয় কার্ভ লাইন। ক্লিয়ার? এই দুটো জিনিস মনে রাখবে, অর্থোড্রোম আর লকস্ট্রোম, এবং কোথায় সেটা কেমনভাবে দেখানো হয়। নেক্সট 47, জনসংখ্যার ঘনত্ব অর্থাৎ পপুলেশন ডেনসিটি দেখানোর জন্য সাধারণত কোন মানচিত্র এখানে ড্র করা হয়? আইসোপ্লেট, কোরোপ্লেট, ডট ম্যাপ এবং প্রবাহ মানচিত্র। কোনটা কি সেটা আমরা গ্রাফের মাধ্যমে দেখে নিই। দেখো, আইসোপ্লেট মূলত যেখানে সমান বৃষ্টিপাত, সমান টেম্পারেচার যেগুলো থাকে সেগুলোকে যে লাইন দিয়ে যোগ করা হয় সেগুলো। আচ্ছা, এখানে এই আইসো লাইন যেগুলো থাকে সেগুলোও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। কোনো একটা কোশ্চেন তুলে দিয়ে বলবে যে এই আইসো লাইন কোনটাকে রিপ্রেজেন্ট করে, যেমন আইসোথার্ম সম উষ্ণতাযুক্ত, আইসো হেড সম বৃষ্টিপাতযুক্ত লাইনকে যোগ করলে যেটা আমরা পাই। তো সেইগুলো কিন্তু পড়তে হবে আমাদের। বি, কোরোপ্লেট মানচিত্র, এটা কি করে? জনসংখ্যার ঘনত্ব, সাক্ষরতা বিভিন্ন কালার বা শেড দিয়ে দেখানো হয়। তার মানে কোরোপ্লেট মানচিত্র পপুলেশন ডেনসিটিকে দেখায়, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ডট ম্যাপ, এটা জনসংখ্যার বিস্তারকে দেখায়, গ্রামীণ জনসংখ্যার বা রুরাল পপুলেশনের বিস্তারকে দেখায় ডট ম্যাপ। আর প্রবাহ মানচিত্র কোনো কিছুর ফ্লোকে, নদী প্রবাহ বা গাড়ির প্রবাহ বা গাড়ি যাতায়াতের যে পরিমাণ সেগুলোকে দেখায় এই ফ্লো মানচিত্র, ফ্লো ম্যাপ। 48, উত্তর পশ্চিম ভারতের শীতকালীন বৃষ্টিপাতের কারণ কি? উত্তর পশ্চিম ভারত অর্থাৎ এই অংশ জোনটাতে শীতকালে বৃষ্টিপাতের কারণ কি? আমরা জানি যে শীতকালে বৃষ্টিপাত মূলত যেটা কারণে হয় সেটা উত্তর পূর্ব মৌসুমী বায়ু, উত্তর পশ্চিম মৌসুমী বায়ু, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং পশ্চিমী ঝামেলা। আশা করি অনেকেই এই অ্যান্সারটা জানো। তার অ্যান্সার হচ্ছে পশ্চিমী ঝামেলা। এবার কিভাবে হচ্ছে আমরা দেখে নিই না। উত্তর পশ্চিম মৌসুমী বায়ুতে আমরা এই সময় বৃষ্টিপাত হয় যখন বর্ষাকাল হয়, গ্রীষ্মের শেষে এই দিক থেকে বায়ুটা প্রবাহিত করে। আর শীতকালে যে বায়ুটা প্রবাহিত করে সেটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, এই দিক থেকে এই দিকে আসে। আর বঙ্গোপসাগর অর্থাৎ এই অংশে যখন নিম্নচাপ সৃষ্টি হয়, যেটা গ্রীষ্মের শেষের দিকে আমরা দেখতে পাই প্রায়শই যে সাইক্লোনগুলো হয়, কিন্তু শীতকালে এই দিক থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আমাদের একটা বাতাস বায়ু আসে যেটাতে জলীয় বাষ্প থাকে, সেটা এসে এই অঞ্চলগুলোতে আমাদের বৃষ্টিপাত ঘটায়। মূলত পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, জম্মু কাশ্মীরে এই ধরনের বৃষ্টিপাত ঘটে শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। ভারতের 49, ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হলো এক প্রকার কি? ভূর হলো একটা ভূমিরূপ। উত্তর পশ্চিম গাঙ্গেয় সমভূমিতে সেটাকে কি বলে? ছবিটা যদি দেখো, এই অংশটা এটা হচ্ছে ভারতের উত্তরের সমভূমি অংশ। এই সমভূমি অংশতে ভূরকে কি বলা হয়? পুরাতন পলি, ওল্ড অ্যালুভিয়াম, বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি, নতুন অ্যালুভিয়াম, কর্দমাক্ত অঞ্চল বা মাডি এরিয়া। পুরাতন ভূমি এবং নতুন ভূমির আরও দুটো নাম আছে এই অংশে, যদি নয় এইরকম অংশগুলোতে হয় ভাঙর আর খাদার। তো সেটা কি তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে ভাঙর কোনটাকে বলে আর খাদার কোনটাকে বলে। এবার তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে যদি আমরা দেখি, এই বি হবে অ্যান্সার, বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি। অর্থাৎ এটা যখন শুষ্ক অংশটা থাকে ভূর, সেই সময় শুষ্ক উষ্ণ সময়ে বাতাস বয়ে এই অংশটা তৈরি করে। মূলত মনে করা হয় যে প্রাচীন যুগে উত্তর পূর্ব মৌসুমী বায়ু দ্বারা এই অংশের ভূরগুলো তৈরি হয়েছে। 50 নম্বর কোশ্চেন, একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারাল হলো কি? কোন ধরনের প্রজেকশন? প্রচলিত প্রজেকশন বা কনভেনশনাল, প্রায় দৃশ্যনুক বা সেমি পার্সপেক্টিভ, দৃশ্যানুক, অদৃশ্যানুক বা নন পার্সপেক্টিভ, দৃশ্যানুক বা পার্সপেক্টিভ প্রজেকশন। এইখান থেকে আমাদের কিন্তু কোশ্চেন আসে প্রজেকশন থেকে। তো সেটাকে জানার জন্য আমাদের এখানে গুরুত্বপূর্ণ আমি একটা টেবিল দিয়েছি, যে টেবিলটা থেকে আমরা প্রত্যেকটা প্রজেকশনের নাম পাবো, এবং এই প্রজেকশনগুলোর নামগুলো মনে রাখার জন্য আমি এখানে 3টে ট্রিক ব্যবহার করেছি। সেগুলো থেকে তোমরা কিন্তু খুঁজে পেয়ে যাবে যে কোন প্রজেকশনটা কীরকম হবে। ট্রিকটা কি? গো সি আউটসাইড, অর্থাৎ যেগুলো পার্সপেক্টিভ প্রজেকশন তাতে এই ট্রিকটা মনে রাখবে যে গো সি আউটসাইড। গোতে জি নোমনিক প্রজেকশন, এসে স্টিরিওগ্রাফিক প্রজেকশন, আর আউটসাইডের ওতে অর্থোগ্রাফিক প্রজেকশন। এমএসসি সেমি পার্সপেক্টিভ প্রজেকশন, এমএসসি দেখি মডিফাইড বা গল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, এস ফর সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, আর সি ফর সেন্ট্রাল পার্সপেক্টিভ বা সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। তাহলে এমএসসির জন্য আমরা যদি এই কোশ্চেন অনুসারে আমাদের হয়ে যাবে এটা সেমি পার্সপেক্টিভ, প্রায় দৃশ্যানুক। আর নন পার্সপেক্টিভেরগুলোর জন্য দেখো ট্রিকটা কি? মাই বিগ স্মার্ট ম্যাপ গোজ পারফেক্টলি নট লাইক এ পাজেল, অর্থাৎ আমার একটা বড় মানচিত্র যেটা পারফেক্টলি হয়েছে, পাজেল করেনি। তার প্রত্যেকটা ক্যাপিটাল লেটারে দেখো এম ফর মার্কেটর প্রজেকশন, বি ফর বোনস প্রজেকশন, এস ফর সাইনোসুডিয়াল প্রজেকশন, এম ফর মলয়েড প্রজেকশন, জি ফর নোমনিক প্রজেকশন,
পি ফর পলিকনিক প্রজেকশন, এল ফর ল্যাম্বার্ট, এ ফর অ্যালবার্ট এবং পি ফর প্যারাবোলিক প্রজেকশন। তাহলে এই ট্রিকগুলো তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু এই তিনটে শব্দ মুখস্থ করে নিলে তোমাদের কিন্তু এই প্রজেকশন থেকে একটা কোশ্চেন খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আশা করি এখান থেকে তোমাদের আর ভুল হবে না। এই 3টে লাইন শুধু মুখস্থ করো, তাহলে বাকিগুলো আর মনে রাখার দরকার নেই। ওকে, নেক্সট 51 দেখো কি বলেছে, পূর্ব হিমালয়ের প্রস্থ কত? 250 কিমি, 520 কিমি, 340 কিমি, 320 কিমি। পূর্ব হিমালয় আমরা যদি দেখি সীমানাটা, তাহলে আমরা এখান থেকে বিভিন্ন বিষয়গুলো দেখে নেব। হিমালয়ের প্রত্যেকটা পার্টের অংশ আমি এখানে ভাগ করে দিয়েছি। ওয়েস্টার্ন হিমালয় কোথা থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত, ইস্টার্ন হিমালয়, সেন্ট্রাল হিমালয় কত দূর থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত, কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে এবং তাদের বিখ্যাত শৃঙ্গগুলি কি আছে। এই ছকটা তোমরা মুখস্থ করবে, তাহলে এখান থেকে কোশ্চেন যেটা আসবে সেটা অবশ্যই পারবে। এই ছবিটা দেখে নিই এবং ওই পূর্ব হিমালয় যে হিমালয়ের যে দৈর্ঘ্য প্রস্থ বরাবর যে শ্রেণী বিভাগ, এটা রয়েছে ইন্দাস রিভার, এখানে রয়েছে তিস্তা রিভার। ইন্দাস এবং তিস্তার মধ্যে রয়েছে সেন্ট্রাল, আর এদিকে হচ্ছে নামচে রয়েছে নাঙ্গা পর্বত, আর তিস্তার মধ্যবর্তী অংশে রয়েছে ওয়েস্টার্ন হিমালয়, আর তিস্তা থেকে নামচে বারোয়া পর্যন্ত অরুণাচল প্রদেশের অংশ, সেটা হচ্ছে পূর্ব হিমালয়। এবার দৈর্ঘ্যের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে পূর্ব হিমালয়ের দৈর্ঘ্য দেখো এখানে কত আছে, এই যে পূর্ব হিমালয় 320 কিমি, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 320 কিমি। ওকে, নেক্সট 52 নির্ভরশীল চলক উপস্থাপিত করা হয়, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস কোনোটিই নেই। একটা গ্রাফ, এই গ্রাফের মাধ্যমে দেখো এজ ইন ইয়ার্স, হাইট ইন ফিট, অর্থাৎ এক্স অ্যাক্সিস হচ্ছে যেটা হরাইজন্টালি থাকে, ওয়াই অ্যাক্সিস হচ্ছে যেটা ভার্টিক্যালি থাকে। মনে রাখবে এক্স অর্থাৎ যে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন চলক, সে স্বাধীনভাবেই শুয়ে থেকে তার উপর পরাধীন চলকটাকে আমরা দাঁড় করাই। যেমন আমরা কোনো একটা জায়গায় কোনো কিছু যদি দাঁড় করাতে চাই, তাহলে তার বেসটাকে শক্ত হতে হয়, বেসটা স্বাধীন, কিন্তু যেটা দাঁড়িয়ে থাকবে, যে কলামটা বা যে বারটা দাঁড়িয়ে থাকবে, সেটা হচ্ছে পরাধীন, কারণ এই বেসের উপর নির্ভরশীল। এইভাবে তোমরা বিষয়টাকে মনে রাখবে। এইখানে ধরো এজ দিয়েছি, কারণ কি আমরা জানি যে এজের উপর নির্ভর করে হাইট, আমাদের এজ যত বাড়ে হাইটের পরিমাণ তত বাড়তে থাকে। তাহলে নির্ভরশীল চলক এখানে কোনটা, যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে সেটা কোন অ্যাক্সিসে থাকে, ওয়াই অ্যাক্সিসে। এই যে ওয়াই অ্যাক্সিসে থাকে আমাদের নির্ভরশীল চলক। ক্লিয়ার? এখান থেকে ভুল হবে না নিশ্চয়ই। 53 মানচিত্রে বা টোপোশিটে কৃষি জমিকে বোঝানোর জন্য প্রচলিত রং কোনটি? সবুজ, বাদামি, হলুদ এবং লাল। অর্থাৎ এটা কিন্তু টোপোশিটে বলেছে, তোমাকে স্যাটেলাইট ইমেজে বলেনি। টোপোশিটে আমরা কৃষি জমিকে কি দিয়ে দেখাই? দেখো, কৃষি জমিকে আমরা টোপোশিটে যদি দেখানো হয় সবুজ রং দিয়ে দেখাই। কৃষি জমি, বনভূমি, গাছপালা এগুলোকে আমরা সবুজ কালার দিয়ে দেখাই, অর্থাৎ টোপোশিটে দেখাই। কিন্তু স্যাটেলাইট ইমেজে এগুলোকে আমরা ইয়েলো কালার দিয়ে দেখাই, তো সেটার সঙ্গে এটা গুলিয়ে ফেললে চলবে না। 54 ক্রমযৌগিক জনসংখ্যা বিভাজন দেখানো হয় যার সাহায্যে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা কিউমুলেটিভ জনসংখ্যা নেই, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে। কিসের মাধ্যমে দেখানো হয়? এ ফ্রিকোয়েন্সি পলিগন, বি মোড, সি হিস্টোগ্রাম, ডি ওজাই। অর্থাৎ আমরা যে লেস দেন মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করেছি, সেটা আমরা কার সাহায্যে দেখাই? ওজাইভ না হিস্টোগ্রাম না পলিগনে? আমরা যদি দেখি যে মোড তো হবে না, কারণ এটা হিস্টোগ্রামের মাধ্যমে আমরা মোডকে দেখাই। এইভাবে দুটো হিস্টোগ্রামের মধ্যবর্তী অংশে যোগ করে যেটা হয় সেটাকে আমরা মোড বলি। হিস্টোগ্রাম তো পরপর ড্র করা হয়, এটাও কিন্তু আমরা এখানে ক্রমযৌগিক পরিসংখ্যান দেখানো হয় না। কিন্তু ওজাইভ এবং পলিগন, এই ফ্রিকোয়েন্সি পলিগন আমরা জানি স্কেল দিয়ে টানতে হয়, এভাবে স্কেল দিয়ে টানা হয় এবং প্রত্যেকটা যোগ করতে হয় স্কেল দিয়ে। আর ওজাইভটা আমরা জানি যে ফ্রি হ্যান্ড স্মুথ কার্ভের মাধ্যমে দেখানো হয়। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের ওজাইভ লাইন, কারণ ওজাইভের সাহায্যেই আমরা ক্রমযৌগিক ফ্রিকোয়েন্সিকে দেখাই। নেক্সট লাস্ট 45 তো দুটি চলকের মধ্যে সম্পর্কের মাত্রা নির্দেশের জন্য যে পরিসংখ্যান কৌশলটি ব্যবহার করা হয় তাকে বলে রেঞ্জ, সূচক সংখ্যা বা ইন্ডেক্স নাম্বার, সংবদ্ধতা বা অ্যাসোসিয়েশন, সহসম্পর্ক বা কোরিলেশন। তো এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তাই আমাদের টোটাল 55টা কোশ্চেন কমপ্লিট হলো। আশা করি তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে এটা কাজে লাগবে। যদি ন্যূনতম কোনো সহায়তা হয় তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে ইউনিট ওয়াইজ 20 থেকে 25টা গুরুত্ব প্রশ্ন আলোচনা করব। তো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো।